আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়ালো। একদিনে মৃত্যু 38, আরও 2-3 বছর চলতে হবে করোনার সাথে। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর। যুদ্ধজাহাজ সংগ্রামের কমিশনিং। রাজধানীতে রেড জোনের সীমানা নির্ধারণ হয়নি এখনো, নির্দেশনা পেলেই লকডাউন। দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। করোনাকালেও সুখবর দিল এডিবি। 2021 সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। বেড়েছে অনলাইন ভিত্তিক বেচাকেনা। বিলাসদ্রব্যের জায়গা নিয়েছে নিত্যপণ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও আরও থাকছে রক্তদানের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করল ব্লাডম্যান। সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রকে যুক্ত হওয়ার আহ্বান। করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 3,803 জন। আক্রান্তের দিক দিয়ে 17তম অবস্থানে থাকা কানাডাকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। আর একদিনে 38 জনের মৃত্যুতে এ সংখ্যা এখন 1,343 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সংক্রমণের মাত্রা উচ্চ হারে না থাকলেও আগামী 2 থেকে 3 বছর করোনাকে সাথে নিয়েই চলতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একদিনে 16,259টি নমুনা পরীক্ষা, শনাক্ত 3,803। নিয়মিত বুলেটিনে জানানো হয় শনাক্তের হার 23.39%। একদিনে আরও 38 জনের মৃত্যুতে এ সংখ্যা 1,343 জন। এ পর্যন্ত শনাক্ত 1,02,292 জন। এ পর্যন্ত 1,343 জন মৃত্যুবরণ করলেন। কোভিড-19 থেকে সুস্থ হয়ে নিয়মিত বুলেটিনে যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনার ভয়াবহতা, স্থায়িত্ব ও করণীয় নিয়ে নানা পরামর্শ দেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ দলের কৌশলগত রেড জোন নির্ধারণের তথ্য দেন মহাপরিচালক। কোনো স্থানে করোনা রোগ সংক্রমণ প্রশমনের জন্য যদি কৌশলগত রেড জোন ঘোষণা করতে হয়, সেসব স্থানে যখন যেমন প্রয়োজন তেমনভাবে তা করা হবে। এভাবে একটি বিশেষজ্ঞ গ্রুপ কাজ করছে। করোনা মোকাবেলায় বিশেষায়িত হাসপাতাল নির্ধারণ ও প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ সরবরাহের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্প্রসারণ করা হচ্ছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীকে শক্তিশালী করতে কাজ করছে সরকার। ভিডিও কনফারেন্সে আধুনিক যুদ্ধজাহাজ সংগ্রামের কমিশনিং অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারোর সাথে যুদ্ধ নয়, সকলের সঙ্গে মৈত্রী, বাংলাদেশের এই নীতির কথা আবারও উল্লেখ করেন তিনি। আর যে কোনো আক্রমণ প্রতিহত করতে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। দেখুন প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশের রয়েছে বিরাট সমুদ্র সীমা। এ সমুদ্র সীমা সুরক্ষায় নিয়োজিত নৌবাহিনীতে যুক্ত হল আধুনিক যুদ্ধ জাহাজ সংগ্রাম। নতুন এক করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ জলসীমা সুরক্ষা সহ সক্ষমতা বাড়াবে বাংলাদেশ নৌবাহিনীর। নতুন এ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের নৌজেটিতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌবাহিনীর রীতি অনুযায়ী কমিশনিং ফরমান দেন অধিনায়ক ক্যাপ্টেন FM আরিফুর রহমান ভুইয়ার হাতে। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন নাম ফলক। যে উদ্বোধন করতে পারলাম বা কমিশনিংয়ে অংশগ্রহণ করতে পারলাম, এটা ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশ যে সমুদ্র সীমা পেয়েছে তা রক্ষায় নৌবাহিনীকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান সম্পন্ন হতে হবে। এই সমুদ্র সীমা আমাদের রক্ষা করা, সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানো, আমাদের অর্থনীতিতে সমুদ্র সম্পদকে আমরা কিভাবে ব্যবহার করব,
সেগুলি আমাদের প্রয়োজন। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। যদি কেউ আমাদের উপর হামলা করে তার জন্য আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। সে কারণে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা যাচ্ছি, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রত্যেকটা প্রতিষ্ঠান যেটা আধুনিক জ্ঞান সম্পন্ন হয়। শেখ হাসিনা বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে সকল বিষয়ে এখন দেশের সক্ষমতা বেড়েছে। ইতিমধ্যে আমাদের নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হয়েছে, অ্যাভিয়েশন সিস্টেম যুক্ত হয়েছে, অর্থাৎ এখন আমাদের নৌবাহিনী ত্রিমাত্রিক। আমরাও যেন আগামীতে আমাদের জাহাজগুলি নিজেরা তৈরি করতে পারি এবং আমরাই প্রয়োজনে এক্সপোর্ট করতে পারি, সেই চিন্তাটাও আমাদের মাথায় থাকতে হবে। আগামী ৯ জুলাই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে যুদ্ধজাহাজ সংগ্রাম। লেবাননের ভূমধ্য সাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্ব শান্তির দূত হিসেবে নিয়োজিত রয়েছে। নতুন এ যুদ্ধজাহাজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। নৌযান সংগ্রামের সার্বিক সাফল্য আমি কামনা করি এবং এর সঙ্গে যারা ক্রুরা যারা যাবেন প্রত্যেককে আমার আশীর্বাদ রইল, দোয়া রইল, শুভাশিস রইল। সবাই ভালো থাকেন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা মোকাবেলায় অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করবে সেনাবাহিনী, একথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। চট্টগ্রামের ভাটিয়ারীতে ৭৮তম BMA লং কোর্স এবং ৫৩তম স্পেশাল কোর্সের সমাপনী প্যারেড পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, জানাচ্ছেন মাসুম আলিসা। BMA-র ৭৮তম দীর্ঘমেয়াদী কোর্স এবং ৫৩তম স্পেশাল কোর্সের সমাপনী প্যারেড চট্টগ্রামের ভাটিয়ারীর মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত প্যারেডে যোগ দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তাকে স্বাগত জানান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। সেনাপ্রধান প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে সেনাপ্রধান সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি করোনা মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন। তারা যে সমস্ত এলাকাগুলোতে দায়িত্ব পালন করে সেই এলাকাতে আমাদের সৈনিকরা বেশি আক্রান্ত হচ্ছে। বেসামরিক প্রশাসনকে এই করোনা ভাইরাসের এগেইনস্টে তাদেরকে সহযোগিতা করার জন্য নিয়োগ করা হয়েছে। আমাদেরকে যে দায়িত্বটা দিবে আমরা সেটা প্রফেশনালি সেটা আমরা করে আসছি, এখন করছি, ভবিষ্যতেও করব। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সেনাবাহিনীর পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী রয়েছে বলেও জানান সেনাপ্রধান। বলেন, CMH-এ বাড়ানো হয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। প্রত্যেকটা CMH-এ আমাদের রিয়েল টাইম PCR মেশিন আছে, পর্যাপ্ত টেস্টিং কিট আছে, আমাদের টেস্ট করানোর জন্য কোথাও যেতে হয় না। অর্থাৎ আমাদের যারা আছে সার্ভিং, রিটায়ার্ড এবং আমাদের ডিপেন্ডেন্ট তাদের আমরা পর্যাপ্ত এবং যখনই যায় আমরা তাদেরকে টেস্ট করার সেই সুযোগটা আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সহ দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে সেনাপ্রধান সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেম এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণ সহ সর্ববিষয় শ্রেষ্ঠত্ব অর্জনকারী সোর্ড অফ অনার বিজয়ী অফিসারের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা সহ সদ্য কমিশন পাওয়া অফিসারদের স্বজনরা উপস্থিত ছিলেন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এদিকে সংক্রমণ রোধে জোন নির্ধারণ করা হলেও সীমানা নির্ধারণ হয়নি, তাই রেড জোনে লকডাউনও হয়নি। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী রেড জোনে সাধারণ ছুটি চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, নির্দেশনা পেলেই লকডাউন বাস্তবায়নে কাজ করবেন। প্রস্তুত রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও, জানাচ্ছেন দীপু শিকদার। রেড জোনের রাজধানী পূর্ব রাজাবাজার, তাই পরীক্ষামূলক লকডাউন। এলাকায় প্রবেশ আর বাইরে যাওয়ার বিষয়ে রয়েছে কঠোর নির্দেশনা। ভালোই আছি আমরা, আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা সুরক্ষিত আছি। লকডাউন তো বেশ কড়াকড়িভাবে দেখছি আর কি। প্রাইভেট চাকরি করে একটু সমস্যা হচ্ছে আমাদের, অনেক শত বা অফিস থেকে চাপ দিচ্ছে। বাজারটা দিয়ে আমি চলে আসবো, আবার ওরা বলতেছে যাইতে পারবেনি। ধানমন্ডির বেশ কিছু সড়কে বাঁশ দিয়ে রাস্তা আংশিক বন্ধ করা হলেও মানুষের চলাচল স্বাভাবিক। পুলিশ বলছে, স্বাস্থ্যবিধি মানাতে প্রতিনিয়তই নাগরিকদের সচেতন করা হচ্ছে। ধন্যবাদ। আসলে এই রেড জোন সংক্রান্ত যে সমস্ত নির্দেশনা আসার কথা সেগুলি হয়তো চলে আসবে, তো এগুলির জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। সরকারি জাতীয় সিদ্ধান্ত আসলে সেগুলি পালনে আমরা খুবই সচেষ্ট থাকব। তবে মূল সড়কে যান চলাচল স্বাভাবিক।
প্রতিদিনের মতো রাজধানীতে আছে সেনা টহল। সংক্রমণ রোধে মানুষকে এখনো সচেতন করছেন সেনা সদস্যরা। আমাদের ইউনিট জোনভিত্তিক লকডাউন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বতোভাবে প্রস্তুত রয়েছে। আমরা আমাদের সরকারের যে কোনো নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছি। জোন ভিত্তিক লকডাউন শুরুর ঘোষণা আসলে 24 ঘন্টা দায়িত্ব পালনের প্রস্তুতি আছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এর মধ্যে কোনো কোনো জেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। নতুন আক্রান্তরা রয়েছেন হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে কুষ্টিয়া জেলার 18টি রেড জোনে লকডাউন করেছে প্রশাসন। ওষুধের দোকান ছাড়া সব বন্ধ রয়েছে। এদিকে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উদ্দিন সহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 22 জন। কুমিল্লায় নতুন করে 91 জন করোনায় আক্রান্ত হয়েছেন, আর এই পর্যন্ত জেলায় মারা গেছেন 63 জন। নাটোর সদর হাসপাতালে অর্থোপেডিক ডাক্তার তৈমুর রহমান করোনায় আক্রান্ত। পঞ্চগড়ে এই পর্যন্ত শনাক্ত হয়েছেন 115 জন। এই ঘটনায় কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। চুয়াডাঙ্গায় নতুন করে পুলিশ সহ 17 জন করোনায় আক্রান্ত। রংপুরে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডক্টর আল হাজ্জাজ ও আরও এক চিকিৎসক সহ 14 জনের করোনা পজিটিভ। আক্রান্তের সংখ্যা 722। সিভিল সার্জন জানান, আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। ঠাকুরগাঁয়ে নতুন করে 2 জন সহ 169 জন করোনায় আক্রান্ত। জরুরি প্রয়োজনে বের হলে গ্লোভস ও মাস্ক পরে বের হওয়ার পরামর্শ চিকিৎসকের। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। চলতি বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ 4.5% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনের সম্পূরক অংশে এই পূর্বাভাস দেয়া হয়। এডিবি বলছে, করোনার প্রাদুর্ভাব কেটে গেলে আগামী বছরই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এ সময় জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 7.5%। প্রতিবেদনে এডিবি আরও জানায়, চলতি বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবলমাত্র বাংলাদেশ, ভুটান ও নেপাল ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় থাকবে। এ সময় ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপে ঋণাত্মক প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এডিবি বলছে, এবছর এশিয়ার উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর সামগ্রিক প্রবৃদ্ধি হবে 0.1%। করোনা সংক্রমণ যখন বাড়ছে তখন শারীরিক দূরত্ব বজায় রাখা অন্যতম দাওয়াই, আর সে কারণেই বেড়েছে অনলাইন ভিত্তিক বেচাকেনা। ই কমার্সে বিলাসী পণ্যের বিক্রি কমলেও বেড়েছে নিত্যপণ্যের চাহিদা। সাধারণ ছুটির সময় লোকবল এবং পরিবহন সংকট থাকলেও ই কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের সক্ষমতা দেখিয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ইবনে নূর শাওনের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ। অদৃশ্য শত্রু করোনার ভয়ে 4 দেয়ালে বন্দী মানুষ। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশিক আব্দুল্লাহ নিত্যপণ্য কিনে নিচ্ছেন অনলাইন থেকে। ই কমার্সের এ সেবায় বাজারে যাওয়ার ঝক্কি ঝামেলা কমিয়েছে। আম বলেন, গ্রীষ্মকালের এই যে লিচু বলেন, সবই তো আসলে বেসিক্যালি অনলাইন। ইভেন আই অর্ডারড বেসিক্যালি। করোনা সংকটে অনলাইনের প্রতি মানুষের ভরসা বেড়েছে। শপিং মলগুলোতে অনেক মানুষের ভিড় থাকে, এজন্য অনলাইন শপিংটাই বেস্ট মনে হয়। কিছুদিন আগেও বিলাসী পণ্যই বেশি বিক্রি হতো, এখন মুদি ও ঘর গৃহস্থালির পণ্য, এমনকি ঝাড়ুও সরবরাহ করতে হচ্ছে তাদের। আমাদের যাতে ডেলিভারিগুলো যাতে স্মুথলি হয়, লজিস্টিক্স এবং ডেলিভারিগুলো নিয়ে আমরা কাজ করেছি। প্রায় 78টির মতো লজিস্টিক্স এবং ই কমার্স কোম্পানি এই সময় সার্ভিস দিয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা এবারে একদম আকাশচুম্বী ছিল। যেমন আমরা আমাদের ইভিনি এক্সপ্রেস শপের মাধ্যমে গ্রাহকদের কাছে তাদের দৈনন্দিন যে প্রোডাক্টগুলো তাদের প্রয়োজন হয় সেই প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানগুলো। প্রয়োজনীয়তা অনুধাবন করে আগে থেকেই পণ্য মজুদ রাখায় এখনো কোনো সংকট হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। আমরা চেষ্টা করেছি কাস্টমারদের সুবিধা বিবেচনা করে সব ধরনের প্রোডাক্টই আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল রাখতে। মানুষে মানুষে এ দূরত্ব কতদিন বজায় রাখতে হবে জানা নেই কারো। তবে দিন দিন কেনাকাটা সহ প্রায় সব কাজেই অনলাইন নির্ভরতা আরও বাড়বে। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা।
রক্তের প্রয়োজনে যোগাযোগ সহায়তা দিতে সরকারের আইসিটি বিভাগের সাথে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করল রক্তদাতাদের সংগঠন ব্লাডম্যান। বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রকে ডিজিটাল এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতি বছর দেশের রক্তের চাহিদা কমপক্ষে 12 লাখ ব্যাগ। এর 80% পূরণ হয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। বিভিন্ন সংগঠন কাজ করলেও রক্তদাতা ও গ্রহীতাদের মধ্যে সরাসরি যোগাযোগের কোনো ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। এই দূরত্ব ঘোচাতে আইসিটি বিভাগের অবকাঠামো ও ফেসবুকের প্রযুক্তিগত সহায়তায় গড়ে উঠল ডিজিটাল প্ল্যাটফর্ম। এই উদ্যোগের সাথে আছে স্টার্টআপ উদ্যোক্তা সংগঠন ব্লাডম্যান। তথ্য সরবরাহে আছে ফেসবুক গ্রুপ এবং নিজস্ব ওয়েবসাইট। করোনাকালে নানা সংকট, সে কারণেই এই উদ্যোগ এখন অনেক বেশি প্রয়োজন। সারা দেশের প্রত্যেকটি চিকিৎসা কেন্দ্রের রোগীরা যাতে এই সুবিধা পেতে পারে, সেজন্যই এই চেষ্টা। আমরা যেটা দেখেছি আসলে ম্যাক্সিমাম হাসপাতাল বা ব্লাড ব্যাংকগুলো এই ফেসবুকের ব্লাড ডোনেশন টুলটা আসলে এখনো ব্যবহার করে না। যখনই যাদের প্রয়োজন পৌঁছে যাবে রক্ত, এই সুবিধা দিতেই প্ল্যাটফর্মের ব্যবহার সহজ করারও প্রচেষ্টা আছে। পরিকল্পনা আছে ব্লাডম্যান অ্যাপ তৈরিরও। রক্তদাতা ও গ্রহীতাদের মধ্যে ডিজিটাল সেতুবন্ধন তৈরিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উদ্যোগকে মানুষের কাছে নেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ফিজিক্যাল ক্লিনিক এবং হাসপাতালগুলোর একটি সেতুবন্ধন রচনা করাই হবে মূল লক্ষ্য। মোবাইল ফোন অপারেটররা ইন্টারনেট চার্জ ফ্রি করলে উদ্যোগটি মানব সেবায় সহায়ক হবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রস্তাবিত বাজেটে আছে কর্মসংস্থানের ইতিবাচক উদ্যোগ, রয়েছে চ্যালেঞ্জও, বলছেন অর্থনীতিবিদরা। দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। প্রস্তাবিত বাজেটে শিল্প খাত ও কর্মসংস্থানের জন্য বেশ কিছু ইতিবাচক প্রস্তাব আছে, তবে বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য চ্যালেঞ্জও আছে, এমন মন্তব্য উদ্যোক্তা ও অর্থনীতিবিদদের। সংসদে বাজেট পাশের আগেই এ বিষয়ে নজর দেওয়ার তাগিদ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঘোষিত বাজেটে শিল্প সেবা খাতকে চাঙ্গা করতে বেশ কিছু প্রস্তাব রয়েছে। বহাল আছে পোশাক রপ্তানিতে 1% প্রণোদনা, আর ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের জন্য 30,000 এবং এসএমই খাতের জন্য 20,000 কোটি টাকা ঋণ সহায়তার প্রণোদনা তো আছেই। বাজেট প্রস্তাবে বলা হয় কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় 8.5 লাখ যুবককে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেয়া হবে। আছে কৃষি খাতের জন্য 9,000 কোটি টাকা এবং পল্লী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ এবং প্রবাসীদের জন্য 2,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ। এমন বরাদ্দ প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। বিদেশ ফেরত যারা শ্রমিক আসছেন তাদের জন্য 3,000 কোটি টাকার একটি প্যাকেজ রাখা হচ্ছে। এই ধরনের ফান্ডগুলো যথাযথ সময়ে যদি ব্যবহৃত না হয় বা উপযুক্ত ব্যক্তির কাছে যদি না পৌঁছায়, তাহলে সেই অর্থে এই সমস্ত প্রকল্প থেকে যে উদ্দেশ্য সেটি বাস্তবায়নটি কিন্তু করাটি কষ্টকর। সামনের বছরটি এই কোভিড-19কে রেখে আমি মনে করি কর্মসংস্থানই হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশীয় যে ইন্ডাস্ট্রিগুলো চলছে সেই ইন্ডাস্ট্রিগুলোতে যারা শ্রমজীবী মানুষ কাজ করছে সেই ইন্ডাস্ট্রিগুলোকে চলমান রাখা এবং তাদেরকে সার্বিক নীতি সহায়তা সহ অন্যান্য সহায়তা করা, সেদিকেও সরকার দৃষ্টি রেখে বাজেট প্রণয়ন করেছে। বাজেট পাশের আগে অবশ্যই এই কর্মসংস্থানের বিষয়টি এবং সেফটি নেটের আওতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেবেন বলেই আমি আশা করি। 78 লাখ কারখানায় 2.5 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে এসএমই খাতে। কর্মসংস্থান বাড়াতে এই খাতে বরাদ্দ বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। যখন আমাদের দেশীয় পণ্যটা দেশের বাহিরে অনেক বেশি যাবে, তবেই তো আমরা নতুন নতুন অনেক বেশি কর্মসংস্থান তৈরি করতে পারবো। ক্ষুদ্র উদ্যোক্তারা যেন রপ্তানিটা আরও বৃদ্ধি করতে পারে, সেই জন্যে যে যে সাহায্য সহযোগিতা দরকার সরকার যেন সেটা গ্রহণ করে। বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এই বিষয়টির যথাযথ ব্যবস্থা না থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এমন হলে কর্মসংস্থান তৈরিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মত বিশেষজ্ঞদের। এই সমস্ত কারণে যেটা প্রত্যাশিত মাত্রায় ফলাফল আশা করা বাজেটের মাধ্যমে সেটি কতটা করা যাবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। চাহিদা সংকট কাটিয়ে উঠতে না পারলে শ্রমবাজারকে পুরোপুরি চাঙ্গা করা কঠিন হবে বলেও জানান বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর কঠিন সময়ে বিপর্যস্ত সাংস্কৃতিক অঙ্গন। থমকে গেছে মঞ্চ, স্টুডিওগুলো ফাঁকা। নাটক ও চলচ্চিত্র নির্মাণের কাজও বন্ধ হয়ে গেছে। কাজ নেই, আয়ও নেই, তাই কষ্টে আছেন শিল্পীরা। আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। জীবনানন্দ দাশের কবিতাটি 70 বছর পরও ভীষণ প্রাসঙ্গিক। করোনার কালো ছায়া পড়েছে সাংস্কৃতিক অঙ্গনেও। কি মঞ্চ, কি টেলিভিশন নাটক কিংবা স্টুডিওতে গানের রেকর্ডিং, স্থবিরতা সবখানেই। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নেই কোলাহল, রিহার্সেলও বন্ধ। 5 মার্চের পর শিল্পকলার চিরচেনা দৃশ্য বদলে দিয়েছে ছোট্ট ভাইরাস করোনা। বেকার হয়েছেন নাট্যকর্মীরা। করোনাকালীন এই সময়ে ঘরে বসে দলের কাজ করছেন কেউ কেউ। অতটা শারীরিক দূরত্ব রেখে অ্যাক্টিং করা সম্ভব নয়। ঘরে বসে যতটা কাজ এগিয়ে রাখা যায়, অর্থাৎ স্ক্রিপ্ট সিলেকশন কিংবা লেখালেখি কাজ করে যাচ্ছি। একই চিত্র গানের জগতেও। সামাজিক দূরত্ব মেনে সবকিছুই হচ্ছে, কিন্তু মঞ্চের প্রদর্শনী তো আর সম্ভব না। তাই ভালো নেই গানের শিল্পীরা। কিছু একটা বুদ্ধি বের করে অনুষ্ঠানের ব্যবস্থা করেন, সেটা অনলাইন বেস হোক, সেটা যেভাবেই হোক, যাতে শিল্পীদের এবং যারা যন্ত্রশিল্পী আছে তাদের একটা অর্থ উপার্জনের একটা ব্যবস্থা হয়। নাট্যকার নির্মাতা মামুনুর রশিদ জানান, সময় এসেছে অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানোর। আমাদের টেলিভিশন এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং সেই সাথে আমাদের থিয়েটার সব কিছুই এই করোনার কালে একটা চরম বিপর্যয়ের সম্মুখীন। আশা করছি যে করোনা যত দ্রুত চলে যায় তত দ্রুতই আমরা থিয়েটারে ফিরে আসতে চাই। দ্রুতই কাটবে করোনার বিপদ, আবার মঞ্চে জ্বলে উঠবে আলো। আলোকিত সেই দিনের অপেক্ষায় শিল্পীরা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের উত্তর কাট্টুরিতে চলছে ঢিলে ঢালা লকডাউন। বৈরী আবহাওয়ায় সকাল থেকে প্রশাসনের তৎপরতা দেখা না গেলেও সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। তবে অসচেতনতার কারণে বাসিন্দারা অযথা ঘোরাঘুরি করছেন। চট্টগ্রাম থেকে হাসান ফিরদৌসের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ওষুধ কেনা ও জীবিকার প্রয়োজন সহ নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন জনসাধারণ। এলাকাবাসী জানান, নগরে অবস্থিত সবগুলো কলকারখানা খোলা, হাজার হাজার শ্রমিক কাজ করছে সেখানে। তারা সকাল বিকাল আসা যাওয়া করছে। এ অবস্থায় সংক্রমণ কতটুকু নিয়ন্ত্রণে রাখা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। লকডাউনের কারণে কাট্টলি ওয়ার্ডের 20টি প্রবেশপথের মধ্যে 14টি বন্ধ রয়েছে। বাকি 6টি পথ দিয়ে সেখানে অবস্থিত বেসিক শিল্প এলাকার শ্রমিকরা সহ জরুরি কাজে ব্যবহার হবে। লকডাউনে কড়াকড়ির কথা বললেও বাসিন্দারা নিজেরাই বাইরে ঘোরাঘুরি করছে। কাট্টলি ওয়ার্ডের কমিশনার জানান, প্রথম দিকে তথ্য ঘাটতির কারণে কিছুটা সমস্যা হয়েছে। কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি। এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য, এলাকাবাসীকে বাঁচানোর জন্য এই লকডাউন। সেনাবাহিনীর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনকে সব ধরনের সহায়তার কথা জানানো হয়। রেড জোনের যে বিধিনিষেধ রয়েছে, বিধিনিষেধগুলো যারা তারা অবশ্যই মেনে চলে। আর বাংলাদেশ সেনাবাহিনী আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য এই রেড জোন এলাকায় 24 ঘন্টা আমাদের দায়িত্ব পালন করব এবং তাদের যে কোনো প্রয়োজনে বেসামরিক প্রশাসন আমাদের কাছে যে কোনো সহযোগিতা চাবে, আমরা সেটা তাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করব। কাট্টলি ওয়ার্ড ছাড়াও সিটি কর্পোরেশনের আরও 9টি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। ধাপে ধাপে সেগুলো লকডাউন করা হবে বলে জানায় প্রশাসন। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ভোরে তাকে গ্রেফতার করা হয়। কাজী জাহিদুর রহমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
মতিহার থানার কর্মকর্তা জানান, মামলার বাদী রাজশাহী নগরী সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা। কাজী জাহিদুর নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর কাজী জাহিদুর ফেসবুকে নাসিমকে ইঙ্গিত করে স্বাস্থ্য খাতের নানা অনিয়মের কথা লেখেন। গত 16 জুন নড়াইল জেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। রাজবাড়ী প্রায় প্রতিটি উপজেলার ফসলি মাঠের মাটি বিক্রির হিড়িক পড়েছে। এতে দিন দিন কমছে ফসলি জমি। বিভিন্ন অজুহাতে 3 ফসলি এসব জমি কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দা উপজেলায় ইটভাটার সংখ্যা রয়েছে প্রায় 80টি। এগুলোতে প্রতিদিন প্রচুর পরিমাণে মাটির প্রয়োজন হয়। ভাটার মালিক ও সংশ্লিষ্টরা বিভিন্ন উপায়ে ফসলি জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে নিচ্ছে। আবার কেউ কেউ বাড়ির গর্ত ভরাট ও মাছ চাষের কারণ দেখিয়ে ফসলি জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের বক্তারপুর, খানখানাপুর, চন্দনী, রামকান্তপুর, বসন্তপুর, সুলতানপুর সহ প্রায় প্রতিটি ইউনিয়নের ফসলি মাঠের মাটি এভাবে বিক্রি হচ্ছে। জমির মালিকরা বলছেন, ফসল উৎপাদন ও চাষাবাদে তেমন লাভ না হয় মাটি বিক্রি করছেন। আর পার্শ্ববর্তী জমির মালিকদের অভিযোগ, মাটি বিক্রির ফলে তাদের আবাদি জমি হুমকির মুখে পড়েছে। ফসলি করে তো এইখানে লস, এদের লস, এই জন্য মাছের বাজেট করবে। যেভাবে জমি করতে হয় আমাদের ক্ষতি হিসেবে, ফসল ভালো হয় না, কিছু হয় না, মাটি ভেঙে যায়। এদের জন্য আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে অনেক অবজেকশন দিছি, কিন্তু এরা কিছু করে নাই। অবৈধভাবে এই ফসলি জমি নষ্ট করা হচ্ছে এবং মাটি বিক্রি করা হচ্ছে। ফসলি জমির মাটি বিক্রি বন্ধে উদ্যোগ নেওয়ার কথা বলছে কৃষি অধিদপ্তর। ফসলের জন্য বুঝলি সে মাটিটা বিক্রি না করে, সেজন্য আমরা প্রশাসনের সাথে আলাপ করে যাতে ব্যবস্থা নেওয়া যায়, যাতে তারা এটা বিক্রি করতে না পারে, আমরা সেই দিকে চেষ্টা করছি। আর জেলা প্রশাসন বলছে, অভিযোগ পেলে পদক্ষেপ গ্রহণ করবেন। ফসলি জমির মাটি ইটভাটার জন্য ব্যবহার করার কথা না। যদি অবৈধভাবে এই ধরনের কোনো কিছু ব্যবহার করা হয়, আমরা নিশ্চয়ই মোবাইল কোড করে এটা বন্ধ করার ব্যবস্থা করব। কৃষক ও কৃষি স্বার্থে অবিলম্বে ফসলি জমির মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। লাদাখ সীমান্তে থামল উত্তেজনা। ভারত চীন শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে শান্তিপূর্ণ সহ অবস্থানের সিদ্ধান্ত। আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা 7:21 সংবাদ। খুলনায় ডাক্তার আব্দুর রকিব খান হত্যার ঘটনায় দায়ের করা মামলায় 5 আসামি গ্রেফতার হওয়ায় খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। খুলনা প্রেস ক্লাবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন খুলনা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম। তারা জানান, রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে চিকিৎসকদের কর্মবিরতি 72 ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। তবে ডাক্তার রকিব হত্যা মামলার বাকি সব আসামিকে 72 ঘন্টার মধ্যে গ্রেফতার ও সদর থানার ওসি প্রত্যাহারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে খুলনা ম্যাটস এর অধ্যক্ষ ও করোনাকালে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রকিব খানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন সিলেটের চিকিৎসকেরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গরিব ও দুস্থ গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানে গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। সকাল থেকে দিনভর সদর উপজেলার বলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এরিয়া সদর দপ্তর সাফার ও নবম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় শারীরিক দূরত্ব বজায় রেখে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ ও কোভিড-19 নমুনা সংগ্রহ করা হয়। পরে ক্যাম্পেইনে আসা মাদের উৎসাহ পুরস্কার দেন লেফটেন্যান্ট কর্নেল রাজিব হোসেন খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফখরুল আলম ও মেজর মাহফুজুর রহমান। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
সালমা আদিল ফাউন্ডেশন ও চট্টগ্রাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কোভিড-19 উপসর্গধারী চিকিৎসকদের স্যাম্পল সংগ্রহে ক্যাম্প স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা আদিল। এ সময় তিনি বলেন, করোনার দুঃসময়ে চিকিৎসকদের স্যাম্পল প্রদানকে আরও সহজতর করতে এই উদ্যোগ। দেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম দিন থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে সালমা আদিল ফাউন্ডেশন। এছাড়াও লকডাউনের কারণে কর্মহীন মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তাও পৌঁছে দিচ্ছে এই ফাউন্ডেশনটি। দেখছিলেন সন্ধ্যা 7:21 সংবাদ। করোনা মহামারীর মধ্যে চাকরিচ্যুত ও বেতন না পাওয়া 1500 সাংবাদিককে 10,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকরা এই সহায়তা পাবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পর্যায়ক্রমে আরও সাংবাদিক এই সহায়তা পাবেন বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জে.ইউ. জুবায়ের। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতাদের সাথে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বৈঠক। সবাইকে ধন্যবাদ জানাই। করোনার কঠিন সময়ে চাকরিচ্যুত ও বেতন না পাওয়া গণমাধ্যম কর্মীদের আর্থিক সহায়তা নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। সাংবাদিকরা সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। করোনা সংকটে সাংবাদিকরা সামনের সারিতে থেকেই কাজ করছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বলেন, সাংবাদিকদের সব বিষয়েই আন্তরিক সরকার। যারা দীর্ঘদিন বেতন পাচ্ছেন না, চাকরি হারিয়েছেন, তাদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি সাংবাদিকদের এই সময়কার অসুবিধার কথাটা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সারা দেশের দলমত নির্বিশেষে এই পর্যায়ে 1500, পরবর্তী পর্যায়েও আমরা এই সহায়তা করব। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির সমালোচনার জবাব দেন হাসান মাহমুদ। প্রতিবারই বলেছেন উচ্চাকাঙ্ক্ষী, বাস্তবায়নযোগ্য নয়। বিএনপির সাথে সাথে আরও কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, তারাও একই সুরে কথা বলেন। বাংলাদেশে গত 11 বছর সব বাজেট বাস্তবায়িত হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এই বাস্তবতাকে অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতিতে জে.ইউ. জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর দুঃসময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন পেন্সিল পরিবার। আর এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রাজশাহীতে পদ্মাপাড়ের সীমান্তবর্তী গ্রাম চরখানপুরের শতাধিক অতি দরিদ্র পরিবারের জন্য 15 দিনের খাদ্য সামগ্রী শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি রাজশাহী বিভাগের পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম, বিএসআরএম এর রিজিওনাল ম্যানেজার রাজীব রাব্বানি এবং আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং পেন্সিল পরিবারের পক্ষে প্রকৌশলী নাইমুল হাসান। খেলার খবর। করোনা মহামারীর কারণে নতুন আঙ্গিকে আয়োজন করা হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগ। আগামী আগস্টে পর্তুগালের লিসবনে শর্ট ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। 7 আগস্ট শুরু হয়ে 23 আগস্ট হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মার্চে স্থগিত হয়ে যাওয়া লিগ শেষ করতেই এই সিদ্ধান্ত। বদলে যাওয়া ফরম্যাটে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হবে এক লেগে। আর মহামারীকালে প্রতিটি ম্যাচই দর্শক শূন্য মাঠে আয়োজনের কথা জানিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দ্রো ক্যাফেরিন। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়ালো। একদিনের মৃত্যু 38, আরো 2-3 বছর চলতে হবে করোনার সাথে। সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর, যুদ্ধজাহাজ সংগ্রামের কমিশনে। রাজধানীতে রেড জোনের সীমানা নির্ধারণ হয়নি এখনো, নির্দেশনা পেলেই লকডাউন, দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। করোনাকালেও সুখবর দিল এডিবি, 2021 সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। বেড়েছে অনলাইন ভিত্তিক বেচাকেনা, বিলাসদ্রব্যের জায়গা নিয়েছে নিত্যপণ্য।
সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।